children murdered in cold blood. Are you telling the tribunal that you, the second man in the Reich, knew nothing about the extermination of the Jews? দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন ইউরোপ জুড়ে ভয়াবহ ধ্বংসের স্মৃতি। ইহুদি সহ কোটি মানুষের প্রাণহানি ঘটেছিল, যা ইতিহাসের অন্যতম নির্মম অধ্যায়। হিটলারের নেতৃত্বে নাৎসি বাহিনী যে বিভৎস অপরাধ ঘটিয়েছিল তার বিচারের দাবি উঠল বিশ্বজুড়ে। কিন্তু এই অপরাধের বিচার হবে কিভাবে? কে করবে সেই বিচার? তখনও কোনো আন্তর্জাতিক আদালতের অস্তিত্ব ছিল না। যুদ্ধাপরাধের বিচার নিয়ে মিত্রশক্তির মধ্যেও মতভেদ। কেউ কেউ মনে করেছিল জার্মানির অভ্যন্তরীণ আদালতেই এই বিচার হওয়া উচিত, আবার কেউ বিশ্বাস করত আন্তর্জাতিক পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 1945 সালে মিত্রশক্তির সিদ্ধান্তে তৈরি হয় এক অভূতপূর্ব ট্রাইব্যুনাল, যার নাম ইতিহাসে পরিচিত হয়েছে নুরেমবার্গ ট্রায়াল হিসেবে। মিত্রশক্তি বিচার কাজের জন্য আদর্শ স্থান খুঁজতে থাকে। স্বাভাবিকভাবেই বার্লিনকেই বিবেচনায় রাখা হয়। কিন্তু যুদ্ধ বিধ্বস্ত বার্লিনে এমন ভবন পাওয়া গেল না যেটা অক্ষত। মিত্রশক্তির 4টি দেশ, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন এবং ফ্রান্স একত্রিত হয়ে নুরেমবার্গ শহরকে বেছে নেয় বিচারস্থল হিসেবে। সোভিয়েতের আওতায় থাকা নুরেমবার্গের কারাগারের পাশের ভবনটি ব্যবহৃত হয় ঐতিহাসিক বিচার প্রক্রিয়ার জন্য। বিচার কার্যের শুরুতেই 4 ধরনের অপরাধের তদন্তের কাজ 4 দেশ ভাগ করে নেয় এবং অনুসন্ধান শুরু করে কাদের কাদের অভিযুক্ত করা যায়। 900 নাৎসি নেতার বিচার হওয়ার কথা থাকলেও আভ্যন্তরীণ বিবাদে শেষ পর্যন্ত এই বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত করা হয় 24 জন প্রাক্তন নাৎসি নেতাকে। হিটলার সহ কিছু শীর্ষ নেতার মৃত্যু হওয়ায় তারা বিচারের বাইরেই রয়ে যায়। অভিযুক্তদের তালিকা করার পাশাপাশি প্রসিকিউশনের প্রাথমিক কাজ ছিল প্রমাণ সংগ্রহ করা। নাৎসি বাহিনী কিভাবে পরিচালিত হতো, কিভাবে গণহত্যা ও যুদ্ধ অপরাধ সংঘটিত হতো তার বিচারিক তদন্ত শুরু হয়। নুরেমবার্গ ট্রায়ালের বিচারক প্যানেলে 4টি মিত্রশক্তির প্রতিনিধিত্ব ছিল। প্রতিটি দেশ থেকে একজন বিচারক ও একজন সহকারী বিচারক ছিলেন। যুক্তরাজ্য থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন বিচারপতি জেফ্রি লরেন্স। যুক্তরাষ্ট্র থেকে বিচারপতি ফ্রান্সিস বিডল। ফ্রান্স থেকে বিচারপতি অঁরি ডনেদিউ দ্য ভ্রাভে। সোভিয়েত ইউনিয়ন থেকে বিচারপতি ইয়োনো নিকিচেস্কো। বিচার কার্য মোট 11 মাস ধরে চলে এবং 216টি সেশনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত ও বিচার করা হয়। Wilhelm Goering, on the counts of the indictment on which you have been convicted, the tribunal sentences you to death by hanging. Joachim von Ribbentrop, death by hanging. Julius Streicher, death by hanging. Hans Frank, death by hanging. Defendant Fritz Sauter. বিচারিত প্রধান অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন হারমান গোরিং, হিটলারের প্রধান সহযোগী এবং লুফটওয়াফের প্রধান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তবে ফাঁসির আগে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। রুডলফ হেস, হিটলারের উপদেষ্টা এবং ডেপুটি ফুয়েরার, তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। ইয়োয়াহিম ফন রিবেনট্রপ, নাৎসি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী, যিনি হিটলারের সঙ্গে মিত্রশক্তির বিরোধমূলক চুক্তিগুলো করেছিলেন, তাকেও ফাঁসি দেওয়া হয়। অ্যালফ্রেড ইয়োডেল, জার্মান সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান, তাকেও ফাঁসি দেওয়া হয়। হ্যান্স ফ্র্যাঙ্ক, পোল্যান্ডের গভর্নর এবং গণহত্যার প্রধান সমন্বয়কারী, তাকেও ফাঁসিতে ঝোলানো হয়। মুক্তিপ্রাপ্ত বা হালকা সাজাপ্রাপ্ত অভিযুক্তরা হলেন হেলমার শেখট, নাৎসি অর্থনীতিবিদ এবং যুদ্ধ সময়ের অর্থনৈতিক নীতির রূপকার, তাকে বেকসুর খালাস দেওয়া হয়। ফ্রান্স ফন প্যাপেন, নাৎসি যুগে হিটলারের সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত, কিন্তু অপরাধ প্রমাণিত না হয় তাকেও মুক্তি দেওয়া হয়। কার্ল ডোনিটজ, সাবমেরিন নৌবাহিনীর প্রধান, তার নেতৃত্বে নাৎসি বাহিনী যুদ্ধ চালিয়েছিল, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আলবার্ট স্পয়ার, হিটলারের প্রধান স্থপতি এবং অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা মন্ত্রী, তাকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পৃথিবী প্রথমবারের মতো ন্যায় বিচারের এমন একটি উদাহরণ দেখল যেখানে যুদ্ধ অপরাধের অপরাধীদের শাস্তি দিয়ে মানবতার সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছিল। যদিও নুরেমবার্গ ট্রায়ালকে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়, তবুও এর সমালোচনাও কম হয়নি। বিশেষ করে মিত্রশক্তির বিরুদ্ধেও যুদ্ধ অপরাধের প্রমাণ আদালতে উত্থাপন করা হলেও সেগুলো বিচারাধীন হয়নি। অনেকে এটাকে বিজয়ীদের বিচার বলে আখ্যা দেয়। এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধ অপরাধ, গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার নজির সৃষ্টি হয়। এটি শুধু ইতিহাসের একটি ঘটনা হিসেবে নয়, বরং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। রাষ্ট্র যদি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নিপীড়িত করে, তাহলে এমন বিচার পুনরায় হতেই পারে।